জামাত ইসলামীর একজন নেতার সন্তান জামাত ইসলামীতে না গিয়ে এনসিপিতে যাচ্ছে, কিংবা ধরেন আপ বাংলাদেশ বলে যে সংগঠন ছিল, যারা এক্সিবিট, যাদেরকে এর আগে যাদের ব্যাপারে আমরা যখন গণতান্ত্রিক সংস্কার জোট করি, যাদেরকে আসলে এনসিপি ঐক্য আলোচনার মধ্যে আনতে রাজি হয় নাই, এবং তাদেরকে নিয়ে এখন তো আবার ধরেন এনসিপি এবং ওই আপ বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, জামাতের লোকজন এখানে যুক্ত হইতেছে। এমনকি বিএনপির মতো একটা ধরেন দল, তারা যাদেরকে বহিষ্কার করছে সেই রকম চরিত্রের লোকদেরকেও ধরেন এনসিপিতে জায়গা হয়েছে তাদের, এবং বড় আসন দেওয়া হয়েছে। তো সেই দলকে জামাত ইসলামী কি বলবে কি বলবে না, কি দিবে কি দিবে না, এটা নিয়ে আলাপ করাটা আসলে আমার জায়গা থেকে আমি প্রয়োজনীয় কিছু মনে করি না। সম্প্রতি একজন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন উনি লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো পার্লামেন্টের সিদ্ধান্তে জন্ম নেয়নি, বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্ট সৃষ্টি করেছে। তো বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস জানে না, দুর্ভাগ্যজনক ব্যারিস্টার সাহেবের জন্য। জাত ভাই তো বলতে মানে ধরেন বুকালতি করে খায়, বলতে লজ্জা লাগতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়েছিল যেভাবেই হোক। বাংলাদেশ আওয়ামী লীগের যারা আসলে নেতা ছিল, 74 সালে বাংলাদেশ আওয়ামী লীগের তারা কবর দিয়ে দিয়েছিল, কবর দিয়ে বাকশাল বানিয়ে দিয়েছিল। তার মানে আওয়ামী লীগের জন্ম হওয়ার পরে 74-এই কবর হয়ে গেছে। 74 তো শেখ মুজিব নিজে এটাকে কবর দিচ্ছে। 74 তো আওয়ামী লীগ বলে কিছু ছিল না, বাকশাল ছিল। এবং বাকশাল থাকা অবস্থায় ওনার আসলে একটা দুর্ভাগ্যজনক ঘটনার ভেতর দিয়ে ওনার পরিবারের সবাই মারা গেছে। তো এরপরে তো আসলে বাকশাল পুনরুজ্জীবিত হয় নাই। এরপরে যে পুনরুজ্জীবিত হলো, পার্লামেন্ট থেকে পুনরুজ্জীবিত হলে তো ভালো ছিল। একজন সামরিক শাসকের অনুমতি নিয়ে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। এরা গল্প করার সময় আসলে এদের নিজেদের ইতিহাসটা জানে না। আওয়ামী লীগের পুনরুজ্জীবন হয়েছে জিয়াউর রহমানের ওই অধ্যাদেশ দিয়ে। আর ওনার যে এগুলি বড়াই করা উচিত না। আর পার্লামেন্ট কোনো পার্টির জন্ম দেয়, পার্লামেন্টের কাছ থেকে পার্টির জন্ম হবে কেন? কোন পার্লামেন্ট কোন পার্টির জন্ম দিচ্ছে? তো একটা অপ্রাসঙ্গিক আলাপ। মানে প্রশ্নটা, এটার জন্ম মৃত্যু এই জিনিসগুলি আসলে ভদ্রলোক নব্য আওয়ামী লীগ কিনা আমি জানি না। আসিফ সজীব ভুইয়া অভিযোগ করেছেন, এনসিপির সঙ্গে আলোচনা না করে জামাত ইসলাম কে মেয়র প্রার্থী ঘোষণা করেছে। কেউ কেউ বলছেন এটা তো জামাতের পুরনো ক্যারেক্টার। আসলে এটা তো ওদের নিজেদের বোঝাপড়ার ব্যাপার, যে আমরা যেটা দেখতেছি তাদের জোট এখনো আছে। এখন জোট কিভাবে কাজ করবে? জোট তো হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। তো জোট আমরা দেখছি যেটা এখন পর্যন্ত যেভাবে চলতেছে, এখানে তো ধরেন তারা তো কী বলে, হাসতে হাসতে বলছে যে কাকে একটা মেয়েকে তারা যে দিল, মানে একটা বাড়তি অনুকম্পা হিসাবে যে ধরেন মহিলা আসন দিল, তাকে তো দেখলাম যে কোনো একটা টেলিভিশনে না কোথায় দেখলাম যে তাকে বলতেছে যে তুমি তো অর্ধেক জামাত আর অর্ধেক এনসিপি। এখন তো অন্যরা তো বলে যে জামাত এটা এনসিপি মানে তো হচ্ছে জামাতের যুব উইং, এরকমও বলে। এখন এটা জামাত থেকে এখনও পর্যন্ত দাবি করা হয় নাই, বা এনসিপিও এটা বলে না এখন পর্যন্ত। সেই জন্য হয়তো ধরেন এগুলি প্রকাশ্যে বলা বলি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ধরেন কে কোথায় বসবে, কাকে আসলে পাশ করানো হবে, কাকে ঐক্যের মধ্যে আনার পরেও পাশ করানো হবে না, এগুলো তো জামাতে ইসলামী ঠিক করছে। এবং জামাতে ইসলামী যাদেরকে তাদের জন্য পরীক্ষিত মনে করছে, কথা আছে যে তাদেরকেই নির্বাচনে পাশ করে আনছে। এবং যাদেরকে আসলে তাদের পরীক্ষিত মনে হয় নাই, তারা অনেক বেশি সার্ভিস দেওয়ার পরেও তাদেরকে আসলে নির্বাচিত হইতে দেওয়া হয়নি। এখন আগামীর যে মেয়র ইলেকশন হবে, সেই ইলেকশন তো এমনিতে আগের হিসাবে দেখলে মনে হয় যে এটা তো বিএনপি আর জামাত ইসলামী ঠিক করবে যে 11 দলের কে প্রার্থী হবে কে হবে না। এখন আসিফদের কথা শুনলে মনে হয় যে এটা 11 দলের প্রার্থী কে হবে হবে না, এটা হচ্ছে এনসিপি আর জামাত মিলে ঠিক করার কথা। ও তো এই কথা বলে নাই যে 11 দলের মধ্যে আমরা 11 দলগতভাবে কোনো আলোচনা যেহেতু হয় নাই, তাহলে জামাতের তো এটা আসলে প্রার্থী করা ঠিক হয়নি।
উনি বলেছে এনসিপির সঙ্গে তাতে মনে হয় যে অধিকার হচ্ছে এনসিপি এবং জামাত, এদের মধ্যে একটা পারস্পরিক মান অভিমান, চাওয়া না চাওয়ার ব্যাপার আছে। এটা 11 দলীয় জোটের কোনো বিষয় না। তো সেই জায়গা থেকে ধরেন হইতে পারে মান অভিমান, রাগ গোসা। জামাত ইসলামী আবার তাদেরকে বলতে পারে যে না, আমরা তো এটা এদের দিছি, তোমাদেরকে ওইটা দিব, বা তোমাদেরকে এখানে দিব না আরেক জায়গায় দিব। এখন পর্যন্ত জামাত ইসলামী ওইভাবেই চলে আসতেছে। আর এরা এরকম ধরেন একটা অভিনয় তারা করতেছে যে তাদের একটা আলাদা আইডেন্টিটি আছে, তারা তাদের আইডেন্টিটি নিয়ে ওইখানে ঐক্যবদ্ধ আছে। কিন্তু আপনার ধরেন আপনি তো আরও দেখতেছেন, আমি তো আজকে আরও দেখছি যে জামাত ইসলামের একজন নেতার সন্তান জামাত ইসলামীতে না গিয়ে এনসিপিতে যাচ্ছে। কিংবা ধরেন আপ বাংলাদেশ বলে যে সংগঠন ছিল, যারা এক্সিবিট, যাদেরকে এর আগে যাদের ব্যাপারে আমরা যখন গণতান্ত্রিক সংস্কার জোট করি, যাদেরকে আসলে এনসিপি ঐক্য আলোচনার মধ্যে আনতে রাজি হয় নাই, এবং তাদেরকে নিয়ে এখন তো আবার ধরেন এনসিপি এবং ওই আপ বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, জামাতের লোকজন এখানে যুক্ত হইতেছে। এমনকি বিএনপির মতো একটা ধরেন দল, তারা যাদেরকে বহিষ্কার করছে সেই রকম চরিত্রের লোকদেরকেও ধরেন এনসিপিতে জায়গা হয়েছে তাদের, এবং বড় আসন দেওয়া হয়েছে। তো সেই দলকে জামাত ইসলামী কি বলবে কি বলবে না, কি দিবে কি দিবে না, এটা নিয়ে আলাপ করাটা আসলে আমার জায়গা থেকে আমি প্রয়োজনীয় কিছু মনে করি না। এটা তাদের ঘরোয়া ব্যাপার, তারা তাদের মতো করে মান অভিমান আসবে। এখন আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা এদেরকে এই সমস্ত আলাপ আলোচনাকে মানুষের মধ্যে নিয়ে আসেন, যাতে প্রয়োজনীয় যে বাংলাদেশের আলাপ, গতকালকের সংসদে যে মানে গুরুত্বপূর্ণ আলাপগুলি যেগুলি হয়েছে, সেগুলি নিয়ে যেন আলাপটা সমাজের মধ্যে না ছড়ায়, রাজনৈতিক অঙ্গনে যাতে না ছড়ায়। এই জন্য তারা অনেক পাতানো খেলা, অনেক পাতানো সংবাদ আপনারাও করেন, তারাও আসলে এটা রসদ দেয়। এই হচ্ছে আমার মূল্যায়ন। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক।
উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press এক ফোঁটা হলুদ নেই।